আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচ, কেমন আছো তোমরা? আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এই ক্ষেত্রে আজকে আমরা মূলত নতুন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যেহেতু অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছি, এই ক্ষেত্রে তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিবে, বি ইউনিট এবং ডি ইউনিটে পরীক্ষা দেওয়ার স্বপ্ন তোমাদের রয়েছে, সেই স্বপ্নটা বাস্তবায়নের জন্য আমরা কিন্তু তোমাদের যে ক্লিপস তোফেল রয়েছে সেই ক্লিপস তোফেলের ক্লাসের আয়োজন করেছি। এই ক্লাসে মূলত আমরা ক্লিপস তোফেলের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাকে পড়তে হবে এবং সেখান থেকে পড়লে যেভাবে তোমার সিইউতে কমন আসবে মূলত আমরা সেভাবে পড়াবো ইনশাল্লাহ। এই ক্ষেত্রে আজকে আমরা ক্লিপস তোফেল একদম শুরু থেকে শুরু করব এবং শুধু সেগুলোই পড়বো যেখান থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসে। ওকে, আর এখানের মধ্যে আমরা আজকে প্রথমে কিছু টপিক তোমাকে এখানে কোনগুলো পড়বে তুমি লিস্ট অফ ফেলের এখানে সবগুলো পড়তে হবে না, যেগুলো পড়বে সেগুলো দাগিয়ে দিব। এই ক্ষেত্রে তোমরা যারা ক্লাস উপস্থিত রয়েছো তোমরা তোমাদের কাছে হাতে ক্লিপস টপেল আছে কিনা একটু কমেন্ট করে জানাও ক্লিপস টপেল আছে কিনা। ওকে, ক্লিপস টপেল থাকলে একটি লাল কালি বা নীল কালি নিয়ে আমি যে মূলত যে টপিকগুলো দাগিয়ে দিব সেগুলো দাগিয়ে রাখবে এবং সেই টপিকগুলো এই বই থেকে শেষ করার ট্রাই করবে। তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি এবং ডি ইউনিট ইংলিশের জন্য সারা একটা প্রিপারেশন হয়ে যাবে। ওকে, তাহলে আর যাদের হাতের কাছে ক্লিপস টপেল নেই তোমরা খাতায় হলেও লিখে রাখো, এই টপিকগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম আমরা ক্লিপস টপেলের যে বিষয়গুলো দেখি, এখানে তোমার প্রথম কী কী কন্টেন্ট রয়েছে, গ্রামার রিভিউ এগুলো একটু দেওয়া আছে। প্রথম এখানে তোমাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে, প্রথম হলো নর্মাল সেন্টেন্স প্যাটার্ন ইন ইংলিশ, সাবজেক্ট বা কমপ্লিমেন্ট মডিফায়ার এগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে। এরপরে তোমাকে হচ্ছে নাউন ফ্রেজ, এটা গুরুত্বপূর্ণ। নাউন ফ্রেজের মধ্যে কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের কিছু মূলত ব্যাখ্যা আছে এবং কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো প্রতি বছর কমন চলে আসে, সেখান থেকে এগুলো একটু মুখস্থ রাখতে হবে। এরপরে ভার্ব ফ্রেজ এসে সব পড়তে হবে না, এখানের মধ্যে তোমাকে টেন্সগুলো একটু মাথায় রাখবে, এই যে প্রেজেন্ট টেন্স তারপর পাস্ট টেন্স যেগুলো রয়েছে এগুলো একটু মাথায় রাখবে। এর মধ্যে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই দুটি, ফর সিন্স ইয়েট অলরেডি। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন 1-2 বছর পর পর কিন্তু এরকম কোয়েশ্চেন চলে আসে ফর সিন্স থেকে ইয়েট অলরেডি থেকে। এটা একটু নোট, কারণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা হাইলাইটার দিয়ে মার্ক করে রাখো। ওকে, আমার কথা কি সবাই বুঝতে পারছো? তাহলে এই ক্ষেত্রে এরপর আসি ফার্স্ট পারফেক্ট, এইটুকু মাথা রাখবে। এরপরে সাবজেক্ট অফ এগ্রিমেন্ট সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। সাবজেক্ট অফ এগ্রিমেন্ট থেকে ডিইউতে বলো, সিইউতে বলো, আর ইউতে বলো, প্রতি জায়গায় কিন্তু কোয়েশ্চেন আসে। এটা হচ্ছে গ্রামারের প্রাণ বলা যায়। এই ক্ষেত্রে এটা ভালো করে, এটা তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে। তবে এটা পুরোটা পড়বে, পুরো টপিকটা পড়বে। তোর মধ্যে তুমি প্রথমে নান, নো এটা মাথা রাখবে, তারপর ইদার, নিদার এটা মাথা রাখবে। এরপরে কালেকটিভ নাউন্স, কতগুলো কালেকটিভ নাউন্স দেওয়া থাকে, ওয়ার্ডগুলো একটু মাথায় রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। তারপর এ নাম্বার অফ, দা নাম্বার অফ এটা মাথায় রাখতে হবে, বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট। প্রতি বছর এখান থেকে কোয়েশ্চেন এসে যায় এ নাম্বার অফ, দা নাম্বার অফ এর মধ্য থেকে। এরপরে দেয়ার ইজ, দেয়ার আর এটা একটু মাথায় রাখতে হবে। এরপরে প্রনাউনের টপিক আসলে, তোমাকে সাবজেক্ট প্রনাউন, কমপ্লিমেন্ট প্রনাউন্স আর পসেসিভ অ্যাডজেক্টিভ এই তিনটা বিষয় শিখলে হবে, এগুলো পড়তে হবে না, এমন আসে না। এটা রিফ্লেক্সিভ প্রনাউনটা একটু মাথায় রাখিও, এটা একটু পড়ে নিও। এরপরে আমরা এখানের মধ্যে ভার্ব অ্যাজ কমপ্লিমেন্টস, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। এটা শুধু যে সিইউ অথবা ডিইউ আর জন্য গুরুত্বপূর্ণ বিষয়টা তা নয়, এটা কিন্তু দুটোটার জন্য গুরুত্বপূর্ণ। কারণ এখানে তোমাকে ইনফিনিটিভ আর জিরান্ট হয় এরকম কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে, একটা লিস্ট আকারে, সেগুলো আমরা যখন পড়বো তখন দেখবো। এগুলো কিন্তু মাথা রাখতে হবে, এখান থেকে প্রশ্ন ডিউতে এসেছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে কি মাথায় রাখবো, ফলোয়েড বাই দ্য ইনফিনিটিভ, ফলোয়েড বাই দ্য জিরান্ট, এই দুইটা বিষয় মাথা রাখলে হবে। এরপর আসি এখানের মধ্যে তোমাকে এমবেডেড কোয়েশ্চেন এটা পড়তে হবে, তারপর ট্যাগ কোয়েশ্চেন পড়তে হবে, আর তারপর অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট। আমি এর আগে একটা সিইউর জন্য কি ইংলিশ পড়বো আমি একটা মূলত লিস্ট তোমাদের দিয়েছিলাম একটা ভিডিওতে, সেখানের মধ্যে এগুলো অ্যাড করেছিলাম, কারণ এগুলো থেকে প্রতি বছর এসে যায়। তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট এটা পড়বে। এরপরে ট্যাগ কোয়েশ্চেন পড়বে। তারপর নেগেশনের মধ্যে এখানে সাম, এনি, হার্টলি, বেয়ারলি, রিয়ালি, সেলডম এটা পড়তে হবে, এগুলো গুরুত্বপূর্ণ। তোমরা দাগাচ্ছ তো, যে কে কে দাগাচ্ছ একটু কমেন্ট করে জানাও, এগুলো দাগিয়ে রাখো, বেশি গুরুত্বপূর্ণ এগুলি। এরপরে আচ্ছা, এখানে দাগিয়ে দেওয়ার একটা কারণ হলো, দেখো পুরা তোফেল বইটা আসলে তোমার পড়ার দরকার নেই, পড়লেও তোমার এত বেশি লাভ হবে না, পুরাটা পড়লে কোনো লাভ হবে না। তোমাকে এখানে মূলত গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়তে হবে যেখান থেকে বারবার কোয়েশ্চেন আসে, এবং গুরুত্বপূর্ণ যে টপিকগুলো দাগিয়ে দিচ্ছি দেখো, এগুলো তুমি খুব দ্রুত শেষ করে ফেলতে পারবে এবং সিইউর জন্য একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে।
অ্যাডমিশনে তোমার এত হাজার পড়ার মধ্যে তোমাকে কোনটা বাদ দিতে হবে সেটা শিখতে হবে, কিন্তু তুমি যদি বাদ দিতে জানো যে এটা বাকি থাকবে সেটা ভালো করে পড়ে গেলে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। ওকে, তাহলে আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট গেল, এরপরে সাম, এনি, হার্ডলি, ভ্যানলি, রিয়ালি, সেলডম এগুলো পড়ে নিতে হবে। এরপরে আসলে আমরা একটু দেখি এখানের মধ্যে তোমাকে কন্ডিশনাল সেন্টেন্স, এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রতি বছর সিইউতে 1 মার্ক আসবে, এবং ধরে নাও তোমাদের বছরও 1 মার্ক কমন। আমি এখন বলে দিলাম যে 1 বা 1-এর অধিক কন্ডিশনাল সেন্টেন্স থেকে কোয়েশ্চেন আসবে। আমি জানি না কেন এরা কন্ডিশনাল সেন্টেন্সকে এত গুরুত্ব দেয় চিটাগং ইউনিভার্সিটি, তবে এখান থেকে যে 1 মার্ক এমসিকিউ আসবে এটা 100% শিওর। তাই কন্ডিশনাল সেন্টেন্সকে তুমি 1 ধরে নাও, এখান থেকে একটা আসবে। এরপর এখানে একটু পরে নিও রিয়াল কন্ডিশন, রিয়াল কন্ডিশন। তারপর এরপরে সিইউর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই অ্যাজ দো, অ্যাজ ইফ, হোপ, উইশ, used to, would rather, you'd like, can, could, may, might, should, must, have to, এই এতগুলো পড়লে এই যে মডেল ভার্বগুলো দেওয়া আছে এগুলো কিন্তু তোমাকে খুব ভালোভাবে শেষ করে ফেলতে হবে। এখানে এখান থেকে কিন্তু কোয়েশ্চেন এসে যায়, এগুলোর পরে এগুলোর মাধ্যমে ওরা এমসিকিউ সাজিয়ে কোয়েশ্চেন দেয়, এগুলো তোমার প্রশ্ন ব্যাংক খুললেই পাবে। তাহলে এতটুকু যাওয়ার পর এখানের মধ্যে আর গুরুত্বপূর্ণ তেমন নেই। এরপরে এখানে লিঙ্কিং ভার্ব, এটা একটু দেখতে হবে, এখান থেকে কোয়েশ্চেন আসে লিঙ্কিং ভার্ব। এরপরে কম্পারিজন, এটা মারাত্মক বিষয়। কম্পারিজনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইলজিক্যাল কম্পারিজন, এটা বেশি ভালো করে পড়তে হবে। কিন্তু ইলজিক্যাল কম্পারিজন এইগুলো হচ্ছে একদম ছোটো ছোটো টপিক, কিন্তু এগুলো আমরা বেশিরভাগ এড়িয়ে যাই, তার কারণে পরীক্ষা হলে বেড়ে যায় কিন্তু। ওকে, আমরা এই লজিক্যাল কম্পারিজন একটু পড়ে ফেলবো। ওকে, এদুরো করার পর এরপরে তোমার ডাবল কম্পারেটিভস এটা পড়তে পারো। ডাবল কম্পারেটিভসটা আসে, এখান থেকে কোয়েশ্চেন চলে আসে। তারপর নো সোনা, এটাতে কোয়েশ্চেন আসে। এরপরে এনাফ, এনাফের যে বিষয়টা রয়েছে, এনাফের এই অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আর নাউনের সাথে এনাফ যেভাবে বসে এটা একটু পড়তে হবে তোমাকে, এনাফের টাইমটা দাগিয়ে নাও। তারপর বিকজ আর বিকজ অফের পার্থক্যটা মাথায় রাখতে হবে। এটা জানো তো, বিকজ কিসের সাথে বসে, ক্লজের সাথে বসে, আর বিকজ অফ কিসের সাথে বসে, ফ্রেজের সাথে বসে। এগুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে। ওকে, এরপরে সিইউতে মূলত পজিটিভ ভার্ব থেকে প্রতি বছর কোয়েশ্চেন দেয়, পজিটিভ ভার্ব তোমাকে পড়তেই হবে। হ্যাভ, গেট, মাই, মেক, লেট, হেল্প এগুলোর পার্থক্য তোমাকে জানতে হবে, কোথায় কখন কোনটা পরে কী হবে এগুলো জানতে হবে। এরপরে এখানের মধ্যে রিলেটিভ ক্লজের মধ্যে শুধু হু আর হুম এই দুইটা বিষয় পড়লেই হবে, হু আর হুম এই দুইটা বিষয় পড়লে হবে। ওকে, তোমার কথা বুঝতে পারছো তো? এরপরে তোমাকে সাবজান্টিভ পড়তে হবে, ইনক্লুসিভ পড়তে হবে, এগুলো দাগিয়ে নাও। সাবজান্টিভ, ইনক্লুসিভ। তারপর নো হাউ, এখান থেকে কোয়েশ্চেন এসে যায়, এটা মারাত্মক বিষয়। নো হাউ এটা পড়ে নিতে হবে। তারপর ডেসপাইট অফ। এরপরে প্রবলেম ভার্বের মধ্যে লে এবং লাই এই দুইটা জিনিস পড়তেই হবে, এই দুইটা জিনিস পড়লে হয়ে যাবে, লাই এবং লে এগুলো পড়লে হবে। এরপরে আর আছে রিডান্ডেন্সি, এটা একটা। তারপর প্যারালাল স্ট্রাকচার, এটা একটা। এই দুইটা এগুলো একটু দাগিয়ে নাও। তারপর সিকোয়েন্স অফ টেন্স একটু পড়ে নিলে ভালো হবে। ওকে, এতটুকু করার পর তোমার কিছু প্রিপারেশনে ইউজ দেওয়া থাকে, সেগুলো একটু দেখে নিও তোমরা। তারপর বারবার আইটেমস থাকে, এগুলো একটু দেখে নিলে হবে। এতটুকুই। এরপরে এগুলো দরকার নেই, এগুলো তোমার কোনো কাজে আসবে না, কিছু বোঝাও যাবে না, এগুলো কোনো দরকার নেই। তাহলে এতটুকু করার পর যেই বিষয়গুলো আমি দাগিয়ে দিয়েছি, অর্থাৎ এখানে যেগুলো দাগিয়ে দিলাম এগুলো পড়লে আশা করি তোমার তোফেলে যতটুকু পড়া দরকার সেগুলো হয়ে যাবে। এরপরে যে মিনি টেস্ট রয়েছে সেই মিনি টেস্টগুলো ইনশাল্লাহ যদি তুমি কমপ্লিট করো সেখান থেকে কমন পাওয়ার সময় অনেক বেশি। আসলে ভর্তি পরীক্ষায় যে তোমাকে হুবহু ধরো তুমি এখানে শিখেছো তোমাকে হুবহু যে পরীক্ষায় আসবে তারও একটু গড়িয়ে আসবে আর কি, এটা তোমাকে বুঝতে হবে। কিন্তু এই টপিকগুলো যদি তুমি ক্লিয়ার রাখো ইনশাল্লাহ ক্লিয়ার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে আর কি। এতটুকু করার পর আমরা কিন্তু পড়া শুরু করব। তাহলে এখন আমরা গ্রামার রিভিউ শুরু করি। গ্রামার রিভিউর মধ্যে আমরা সেগুলোই পড়বো যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। তাহলে আমরা কি শুরু করতে পারবো? ওগুলো সবাই দাগিয়ে নিয়ে এসে একটু জানাও। দাগিয়ে নিলে ইয়েস দাও, আর না হলে নো দেবে আর কি। আমি সময় দিচ্ছি, একটু তোমরা একটু বলো, আমরা শুরু করবো। তাহলে শুরু করি। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই। প্রথমে এখানে যে বিষয় আমরা প্রথমে শুরু হয়েছে মূলত তোমাকে নর্মাল সেন্টেন্স প্যাটার্ন দিয়ে প্রথমে সাবজেক্ট নিয়ে আলোচনা করা হবে, এবং সাবজেক্টের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আমি সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তারপর আস্তে আস্তে এগিয়ে যাবো আর কি। এক্ষেত্রে আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো একটু তোমরা দাগিয়ে রাখবে যাতে পরবর্তী সময়ে সাহায্য হয়। আশা করি এই ক্লাসগুলো আর গুরুত্ব এবং এই ক্লাসগুলো কতটা ইফেক্টিভ সেটা তুমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাবে সেদিন বুঝবে। এই ক্ষেত্রে আমি যতটুকু বলেছিলাম আমি মূলত তোমাদেরকে সেভাবেই বলবো, সেভাবেই সেগুলি তোমাদেরকে দিব। ওকে, তাহলে প্রথমে এখানে যে বিষয় আমি এখানে ইংলিশ লাইনগুলো পড়ছি না। ওকে, আমি শুধু বেসিক বিষয়গুলো এখানে যা বোঝা যাচ্ছে তা বলে আমরা নেক্সট টপিকে যাবো আর কি। ওকে, প্রথমে এখানে যে বিষয়টা বোঝাচ্ছে পুরো একটা সেন্টেন্সে যে
সেই সাবজেক্ট মূলত এখানে পুরো সেন্টেন্স একটা প্রধান এজেন্ট হিসেবে কাজ করে, তাকে ছাড়া মূলত কোনো সেন্টেন্স হয় না। এখানে বলা হচ্ছে প্রতিটা সেন্টেন্সে, এটা সেই ইংলিশের প্রতিটা সেন্টেন্সে একটা কী থাকতে হবে, সাবজেক্ট থাকতে হবে। ওকে, তাহলে এখন এক্ষেত্রে যেমন এখানে কফি ইজ ডিলিশিয়াস, এটা এখানে কফি হচ্ছে সাবজেক্ট, মিল্ক কন্টেন্স ক্যালসিয়াম, এখানে মিল্ক হচ্ছে কি সাবজেক্ট। কীভাবে সাবজেক্ট আইডেন্টিফাই করতে হয় এগুলো কিন্তু আমি আগের ক্লাসে বলেছিলাম, তাই আর বিস্তারিত বলছি না। এখন এখানে একটা বিষয় আমরা জেনে নিই, একটা সাবজেক্ট মূলত শুধু যে একটা ওয়ার্ড হবে তা নয়, এরকম একাধিক শব্দগুচ্ছ মিলেও মূলত কী হতে পারে, একটা সাবজেক্ট হতে পারে। এখন এখন দেখো, তুমি যখন দেখবে কোনো একটা শব্দগুচ্ছ মূলত একটা আর্টিকেল দিয়ে শুরু হয়েছে, একটা কী দিয়ে শুরু হয়েছে, আর্টিকেল দিয়ে শুরু হয়েছে, এবং শেষ একটা কী রয়েছে, নাউন রয়েছে, শেষ একটা কী রয়েছে, নাউন রয়েছে। তাহলে এই পুরা শব্দগুচ্ছকে তুমি নাউন ফ্রেজ বলবে। ফ্রেজ মানে কি ভাইয়া? ফ্রেজ মানে হচ্ছে যেখানে মূলত সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকে না। ফ্রেজ কি? যেখানে সাবজেক্ট থাকবে না, আরে কি থাকবে না, একটা ফ্রেজ ফাইনাইট ভার্ব থাকবে না, সেই জিনিসটাকে কি বলে, ফ্রেজ বলে। এখন এই বিষয়গুলো আমরা যখন ক্লজ আর ফ্রেজের আলোচনা করবো তখন জানবে। তাহলে এই ক্ষেত্রে এটা জেনে নাও, যখন আমরা আর্টিকেল থাকবে, একটা আর্টিকেল দিয়ে একটা ওয়ার্ড শব্দগুচ্ছ শুরু হবে এবং শেষ তার নাউন দিয়ে হবে, তখন সেটাকে আমরা কি বলবো ভাইয়া? নাউন ফ্রেজ বলবো। যেমন এখানে দেখো ভাইয়া, দ্য বুক, এখন তোমাকে বললো দ্য বুক, পরীক্ষায় এরকম আন্ডারলাইন করে বললো, দ্য বুকের নিচে কি করলো, আন্ডারলাইন করে বললো ভাইয়া এখানে এটা কোন ফ্রেজ, তখন তুমি কি বলবে? একটু কমেন্টে জানাও তো কি বলবে, এটা কোন ফ্রেজ হবে, সংক্ষেপে লিখবে আর কি, একটু কমেন্টে জানাও। তোমরা একটু বন্ধুদের মেনশন করে দাও, এত দারুণ ক্লাস নিচ্ছি এবং তাও সম্পূর্ণ বিনামূল্যে। এক্ষেত্রে আশা করি তোমাদের এগুলো অনেক কাজ আসবে ভাইয়া, অনেক তোমাদের এগুলো হেল্পফুল হবে, যেগুলো আমি প্রিপারেশন নিয়েছি মূলত তোমাদেরকে তাই দেখাচ্ছি। তোমরা একটু বন্ধুদের মেনশন করে দিলে খুশি হবো আর কি, আমাদের একটু কাজ আসবে। তাহলে এগুলো একটু বন্ধুদের মেনশন করে দাও ভাইয়া। তাহলে এক্ষেত্রে আমরা বলি দ্য বুক, এখানে মূলত বুক এটা হচ্ছে কি, নাউন। এটা কোন নাউন তোমরা জানো কিনা একটু কমেন্টে জানো তো, যারা নাউনের ক্লাস করেছো আশা করি জানবে এটা কোন নাউন, একটু জানাও। তাহলে এক্ষেত্রে বুক এটা নাউন, শুরু হয়েছে কি দিয়ে ভাইয়া? আর্টিকেল দিয়ে। তাহলে একটা বিষয় মাথায় রাখবে, আর্টিকেল দিয়ে শুরু হলে, নাউন দিয়ে শেষ হলে সেটাকে আমরা কি বলবো ভাইয়া? নাউন ফ্রেজ বলবো। তবে তুমি যদি কোনোদিন দেখো একটা শব্দ উচ্চ শুরু হয়েছে প্রেপোজিশন দিয়ে এবং শেষ হয়েছে নাউন দিয়ে, তখন সেটা কিন্তু নাউন ফ্রেজ হয় না। এখানে বলা হয়েছে ইট ক্যান নট বিগিন উইথ আ প্রেপোজিশন। ওকে, আবার যদি বললাম দ্যাট নিউ রেড কার, এটাও কি হলো, এখানে কার যেটা রয়েছে সেই কার দিয়ে মূলত কি হলো, শেষ হলো। এই ক্ষেত্রে নাউন দিয়ে শেষ হলো। এই ক্ষেত্রে আমাদের দ্য নিউ রেড কার, এটা পুরোটাই কিন্তু কি একটা সাবজেক্ট। তাহলে এই ক্ষেত্রে এখানে কিছু এক্সাম্পল অফ সাবজেক্ট রয়েছে, তোমরা একটু পড়লে একটু বিস্তারিত জানবে যে এখানে সাবজেক্ট কীরকম কাজ করে এটা। তাহলে এই পরে একটু পরে নিয়ে তোমরা, আমরা এখানে একটু বিষয় আসি, এই জায়গায় একটু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আচ্ছা, তোমাকে আমি বললাম ভাইয়া, এখানে একটা ধরো তোমাকে পরীক্ষায় সেন্টেন্স দিবে, এই সেন্টেন্সটা তোমাদের ডিউর জন্য গুরুত্বপূর্ণ, এটা সাবজেক্ট এগ্রিমেন্টের একটা গুরুত্বপূর্ণ রুল। এখানে আমি বললাম যে দেয়ার রয়েছে, ওকে, এরপরে ইজ রয়েছে, এরপরে অথবা আর রয়েছে, অথবা তোমাকে যেখানে একটা সিলেক্ট করতে হবে। এখানে আমি এখন ব্র্যাকেট দিলাম, তারপর টু বয়েস এভাবে দিলাম। দেখি তোমরা একটু কমেন্ট করে জানাও তো ভাইয়া এখানে কোনটা হবে, এখানে কোনটা সঠিক আনসার, এখানে কি ইস এটা সঠিক আনসার নাকি আর এটা সঠিক আনসার, একটু জানাও। এখানে দেয়ার দিয়ে শুরু হলো সেন্টেন্স এবং মূলত এখানে তোমাকে বলছি কোনটা সঠিক হবে, একটু জানাও দেখি, তোমাদের একটু জানাও, কমেন্টে জানাও ভাইয়া, একটু চেষ্টা করতে থাকো। আসলে কী হয় জানো, প্র্যাকটিস করতে থাকলে মূলত তোমার প্রশ্ন পড়াগুলো ভালো মুখস্থ হয়ে যায় আর কি। তাহলে একটু জানাও তো কমেন্টে। এই ক্ষেত্রে তোমরা এক্ষেত্রে দেখো যারা ইজ দিচ্ছ বা আর দিচ্ছ, এখানে এই বিষয়টা আসে কিন্তু মূলত একটা বিষয়, এটার পিছনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। যেমন কোন একটা সেন্টেন্সে আমরা সাধারণত সাবজেক্ট কোন পজিশনে থাকে, সাবজেক্ট সাধারণত সেন্টেন্সের শুরুতে থাকে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে কী বসে ভাইয়া? সাবজেক্ট বসে, এটা চিরচরিত একটা রূপ। তবে এখানে যেমন রয়েছে দেয়ার ওয়াজ এ ফায়ার, অর্থাৎ দেয়ার ইজ বা আর টু বয়েস। আচ্ছা, তাহলে এখানে শুরু হয়েছে সেন্টেন্স কী দিয়ে ভাইয়া? দেয়ার দিয়ে শুরু হয়েছে, কি দিয়ে? দেয়ার দিয়ে। তাহলে এক্ষেত্রে আমি তোমাকে বলি, এখানে যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি দেয়ার এটা কোন, এটা কি, অর্থাৎ এটা কি সাবজেক্ট কিনা, তো তোমরা বেশিরভাগে হয়তো ভুলে বলে ফেলবে এটা সাবজেক্ট। কিন্তু এখানে যে বিষয়টা এখানে পুরাটাই বলা হচ্ছে দেয়ার এটা মূলত একটা সিউডো সাবজেক্ট, অর্থাৎ এটা একটা কৃত্রিম সাবজেক্ট। এতটুকু মাথা রাখলে হবে যে দেয়ার হচ্ছে কোনো সাবজেক্ট নয়, এটা একটা সিউডো সাবজেক্ট
এটা সিউডো সাবজেক্ট, এখানে এই ওয়াটা অর্থাৎ একটা কৃত্রিম সাবজেক্ট। ওকে, এই ক্ষেত্রে আমাদের এরূপ যখন দেয়ার দিয়ে কোনো একটা সেন্টেন্স শুরু হবে, দেয়ার ওয়াজ এ ফায়ার ইন দ্যাট বিল্ডিং, তখন মনে রাখবে এই দেয়ারটা আমাদের সাবজেক্ট না। সাবজেক্ট কি? দেয়ারের পরে যে ভার্বটা বসবে সে ভার্বের পরে যে মূলত শব্দগুচ্ছ থাকবে সেটা হয়ে মূলত হচ্ছে কি সাবজেক্ট। তাহলে এখন দেখো ভাইয়া, এখানে এ ফায়ার এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এখন আমি বলেছিলাম সাবজেক্ট যেরকম হবে ভার্বটাও কি হয় সেরকম হয়। অর্থাৎ সাবজেক্ট যদি ভাইয়া সিঙ্গুলার হয়, অর্থাৎ একজনকে বোঝায়, তখন ভার্বও কি হবে সিঙ্গুলার হবে, সেটার সাথে এস বা ইয়েস যুক্ত হবে। তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয়, একের অধিক বোঝায়, দুই বা ততোধিক বোঝায়, তখন এক্ষেত্রে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমাদের ভার্বটাও প্লুরাল হবে ভাইয়া। তাহলে এই ক্ষেত্রে এখানে দেখো, এখানে এ ফায়ার এটা দ্বারা মূলত তোমাকে সাবজেক্ট মূলত এখানে কি রয়েছে ভাইয়া, সিঙ্গুলার রয়েছে, সিঙ্গুলার সাবজেক্ট রয়েছে। তাহলে এখানে আমাদের ভার্বটা কি বসেছে, সিঙ্গুলার ভার্ব বসেছে। এখানে কি বসেছে ভাইয়া, ওয়াজ বসেছে। তাহলে এই ক্ষেত্রে এই বিষয়টা আমরা বেশিরভাগ জানি না, এটা ভুল করেছিলাম। এখন ডিউতে এর কোয়েশ্চেন কিন্তু এসেছে আগে একবার। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে দেখি আমাদের তাহলে দেয়ার ইজ বা আর টু বয়েস, অর্থাৎ এখানে দুইজন ছেলে রয়েছে। তাহলে আমাদের এখানে সাবজেক্ট কী হবে ভাইয়া, টু বয়েস, এটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এরপরে আমাদের এই সাবজেক্ট অনুসারে মূলত আমাদের এখানে ভার্ব বসবে। তাহলে এই ক্ষেত্রে এটা যেহেতু কি ভাইয়া, এটা যেহেতু প্লুরাল, দুইজনকে বোঝাচ্ছে প্লুরাল, তাহলে এই ক্ষেত্রে আমাদের এখানে ইজটা হবে না, আমাদের সঠিক উত্তর কি হবে, আর হবে। আমাদের সঠিক উত্তর কি আর। তোমরা পেরেছো তোমরা? তাহলে এখন এই বিষয়গুলো, ছোটো ছোটো বিষয়গুলোতে কিন্তু 1 মিনিট চলে আসবে। আমি বলছি আমি এখানে শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের পড়িয়ে দিব লাইন বাই লাইন, যে মূলত ক্লিপস তো আমি পড়াবো বিষয়টা তা নয়, শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়লে হবে। যেমন এখানে দেখো মেনি স্টুডেন্টস রয়েছে, অনেকগুলো স্টুডেন্টস, এবং সেই অনুসারে এখানে কি বসেছে, ভার্ব বসেছে। এটা একটু উল্টা না? কারণ আমরা সাধারণত জানি দেয়ার মানে সাবজেক্ট শুরুতে থাকবে, এরপরে ভার্ব বসবে, এবং সাবজেক্টকে কেন্দ্র করে ভার্ব বসে। কিন্তু এখানে হচ্ছে একটু উল্টা হয়, এখানে মূলত ভার্বের পরে যে সাবজেক্ট বসে এবং সেই সাবজেক্ট অনুসারে মূলত কী হয়, ভার্ব হয়। তাহলে এতটুকু ক্লিয়ার আশা করি। এরপরে আমরা এখন আলোচনা করবো ভার্ব নিয়ে। তাহলে সাবজেক্ট নিয়ে যে বিষয়গুলো আলোচনা করেছি, তোমরা যারা বই রয়েছে সেগুলো দাগিয়ে নাও, অথবা খাতা হলে সাবজেক্ট এরকম হেডলাইন দিয়ে এখানে এই 3টা বিষয়ে যা পড়ালাম তা একটু নোট করে নাও। ওকে, এতটুকু করার পর আশা করি সাবজেক্ট শেষ। এবার আসি ভার্ব নিয়ে। দেখো তাহলে এক্ষেত্রে দেখো এখন আমরা ভার্ব নিয়ে আলোচনা করবো। আসলে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। এখানে বলা হচ্ছে এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব, এখানে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা এখন আমরা পড়বো, দেখো সাবজেক্ট যদি সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, এটা আমরা জানি। এরপরে দেখো ভার্ব মূলত একটা ভার্ব ফ্রেজ, এখানে আমরা একটু আগে পড়েছিলাম নাউন ফ্রেজ, এখন এখানে রয়েছে কি ভার্ব ফ্রেজ। এটা কিরকম দেখো, এটা পরীক্ষায় এরকম আসে, তোমার একটা সেন্টেন্স দিয়ে বললো এখানে ইজ গোয়িং, এটা কোন ফ্রেজ। তাহলে এখানে মাথা রাখবে যখন একটা ফ্রেজে যখন অক্সিলারি ভার্ব থাকবে, কি থাকবে, বি দ্বারা আমি কি বসে অক্সিলারি ভার্ব থাকবে, এরপর অক্সিলারি ভার্বের পর একটা কি বসবে, মেইন ভার্ব বসে। অক্সিলারি ভার্ব মূলত ভাইয়া মেইন ভার্বে কি করতে সাহায্য করতে আসে। অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব যদি থাকে, এই পুরাটাকে আমরা কি বলবো ভাইয়া, কি ফ্রেজ বলবো, এই পুরোটাকে, অর্থাৎ এই পুরোটাকে আমরা তখন কি বলবো, ভার্ব ফ্রেজ বলবো, ভার্ব ফ্রেজ বলবো, ডিপি বলবো। তাহলে এখানে দেখো, এখানে অক্সিলারি ভার্ব, এরপরে কি রয়েছে মেইন ভার্ব। যেমন এখানে ইজ, এটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব, এরপর একটা কি রয়েছে ভার্ব রয়েছে। এই পুরোটাকে আমরা কোন ফ্রেজ বলবো ভাইয়া, ভার্ব ফ্রেজ। একদম সহজ না? মানে এখন দেখো এখানে কিছু ভার্ব আর ভার্ব ফ্রেজের মতো উদাহরণ রয়েছে, একটু তোমরা পড়ে নিও। এরপর আমরা আসি কমপ্লিমেন্টে। দেখি এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ছিল সেগুলো দাঁড়িয়ে দেখছে, সবগুলো গুরুত্বপূর্ণ নয়, যেগুলো শেখাচ্ছি যেগুলো সব ভার্সের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে এতটুকু বুঝছো কিনা একটু জানাও, আমি পড়াই যাচ্ছি, তোমরা একটু বুঝছো কিনা একটু জানাও, ওয়াই বা ইয়েস অথবা নো, একটু কমেন্ট করে জানাও পড়াগুলো একটু বুঝছো কিনা ভাইয়া। যদি না বুঝে আবার বুঝে দিব, সেটা তো সমস্যা নেই, একটু জানাও। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপর আমরা একটু দেখি কমপ্লিমেন্ট। আচ্ছা, তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটা তোমরা মূলত কমেন্টে জানাও, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাদের সেই আনসারটা সলভ করে দিব আর কি। ওকে, এরপর আসে কমপ্লিমেন্ট। আসলে কমপ্লিমেন্ট এই বিষয়টা একদম সহজ। কমপ্লিমেন্ট মূলত সেটা মূলত ভার্বকে কী করে সম্পূর্ণ করে, এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ। এখানে একটা সুন্দর একটা ট্রিক রয়েছে, দেখো এখানে কমপ্লিমেন্ট দ্বারা মূলত কমপ্লিমেন্ট নয়, এখানে মূলত এটা দ্বারা অবজেক্ট বোঝাচ্ছে। কিন্তু এখানে এটাকে উল্লেখ করেছে কি হিসেবে, কমপ্লিমেন্ট হিসেবে। এটাকে অবজেক্ট হিসেবে তোমরা আইডেন্টিফাই করবে। অবজেক্ট নিয়ে যেহেতু বিস্তারিত আলোচনা করছি, সেটা তেমন গুরুত্বপূর্ণ নয়। এরপর আসি মডিফায়ার, এটা মূলত অ্যাডভার্বকে আইডেন্টিফাই, অ্যাডভার্বকে বোঝাচ্ছে আর কি। তাই এই ক্ষেত্রে এগুলোতে তেমন এমন সেরকম আসে না, এগুলো তেমন পড়ে আপনি। এখন তাহলে আমরা আসি এখন নাউন ফ্রেজ, অর্থাৎ কাউন্ট এবং আনকাউন্ট নাউন। এটা আমি দাগিয়ে দিয়েছিলাম, এটা গুরুত্বপূর্ণ।
কাউন্ট এবং আনকাউন্ট নাউন এটা একটু জানতে হবে। দেখো প্রথমত নাউন ফ্রেজটা একটু বলেছি, কাউন্ট এবং আনকাউন্ট নাউন। এখানে এখান থেকে কিন্তু ডিইউ এবং সিইউতে 1 মার্ক তুমি কমন আসার সম্ভাবনা রয়েছে, এটা প্রতি বছর থাকে, এটা একটু পড়তে হবে। কাউন্ট এবং আনকাউন্ট নাউন এটা পার্থক্য কি, এটা তোমরা ওয়ার্ড দেখে বুঝছো। দেখো কাউন্ট হলো মূলত যেটা গণনা করা যায়, আর নন কাউন্ট হলো যেটা মূলত গণনা করা যায় না। যেমন তোমার এখানে রয়েছে বুক, এখানে কি রয়েছে বুক, এবং তুমি এই বুককে গণনা করতে পারো, অর্থাৎ 1টি বই, 2টি বই, 3টে বই। কিন্তু এখানে রয়েছে মিল্ক, মিল্কে তুমি 1টি, 2টি, 3টে বই গণনা করতে পারবে না। তো মিল্কে তুমি কি করবে, মিল্কে মূলত তুমি একটা একক দ্বারা, অর্থাৎ পরিমাপের একটা একক দ্বারা তুমি সেটাই গণনা করবে। অর্থাৎ যেমন এটাকে আমরা কি হিসেবে গণনা করি, লিটার দিয়ে গণনা করি, ঠিক এভাবে। কিন্তু এখানে আমরা 1, 2টি এভাবে দিয়ে কী করতে পারি, গণনা করতে পারি। এই ক্ষেত্রে তাহলে এরপরে এখানের মধ্যে তোমার এই যে বিষয়টা রয়েছে, এখান থেকে এই চারটা তোমাকে পুরো মুখস্থ করতে হবে, এখানে কোনো মাপ নেই, এটা খুব ভালোভাবে মুখস্থ করে ফেলতে হবে। এখানে কিছু ওয়ার্ড যেগুলা কাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয়, আর কিছু ওয়ার্ড যেগুলো নাউন কাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয়। এখানের মধ্যে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি ফিউ, লিটল, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা একটু আমি তোমাকে বুঝাই বলি। তাহলে এই ক্ষেত্রে এখানের মধ্যে তোমার যে কাউন্টেবল নাউনের মধ্যে যে ফিউ রয়েছে, এটা মূলত তোমার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, লিটল এটা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন তোমাকে আমি বলি এ, দা, সাম, এনি, এ দিয়ে বলে মূলত একটি বোঝায়, এবং এটি কাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কিন্তু আনকাউন্টেবলে আসলে তখন এটার ইউজ হবে না, সেখানে দা, সাম, এনি ইউজ করতে পারবে তুমি। এবার দিস, দ্যাট, দিস, দোজ, এখানের মধ্যে শুধু দিস এবং দ্যাট এটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউনে ব্যবহৃত হয়। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেনি এবং মাছ। এই মেনি এবং মাছ, দেখো মেনিটা আর কাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত করতে হবে, এবং মাছ এটা আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হবে। বেশি গুরুত্বপূর্ণ এগুলি। তাহলে এখন আমরা একটু প্র্যাকটিসে যদি আমরা যাই, দেখো যেমন হি ডু নট হ্যাভ মেনি হবে নাকি মাছ মানি, এটা একটু তোমার কমেন্টে জানাও, একটু জানাও তোমরা দেখি। এখানে এখানে মেনি হবে নাকি মাছ হবে। বলে রাখি মানি এটা কিন্তু আনকাউন্টেবল নাউন। অনেকে অবাক হবে, তবু আমি তোমাকে এটা একটু জানিয়ে রাখার দরকার। মানি এটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। তাহলে যদি কেউ জিজ্ঞাসা করে মানিটা কি নাউন, মানিটা হবে কি আনকাউন্টেবল নাউন, মানি কি হবে ভাইয়া, আনকাউন্টেবল নাউন হবে। তাহলে এখন এই ক্ষেত্রে যখন আমি বলেছি মেনি হবে নাকি মাছ হবে, এরকম কোয়েশ্চেন কিন্তু সিইউতে বেশি আসে কোয়েশ্চেনগুলো, এবং ডিইউতে কিন্তু চলে আসে কোয়েশ্চেনগুলো। তাহলে একটু কমেন্ট করে জানাও প্রথমটা এখানে আনসার কী হবে। আবার তোমাদের যারা একটু মনে নেই একটু জানিয়ে দিই, মেনি এটা কাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহৃত হয়, মাছ আনকাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে এখন তুমি বলো ভাইয়া এখানে মেনি হবে নাকি মাছ হবে। দেখো মেনি মূলত কাউন্টেবল, মাছ আনকাউন্টেবল। যেহেতু মানি আনকাউন্টেবল, তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি মাছ। আবার আমি তোমাকে যদি বলি আই উড লাইক এ ফিউ নাকি এ লিটল সল্ট অন মাই ভেজিটেবলস, দেখো সল্ট এটাও কিন্তু আনকাউন্টেবল নাউন, সল্ট এটা কিন্তু কি আনকাউন্টেবল নাউন। তাহলে এই ক্ষেত্রে তোমাকে এইখানে আমরা বলেছিলাম যে এখানে ফিউ হবে নাকি লিটল হবে। দেখো ফিউ এটা কিন্তু কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, লিটল এটা কিন্তু আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে তোমাকে যে বিষয়ে মাথায় রাখতে হবে, যখন সল্ট দিয়েছে তোমার সঠিক উত্তর লিটল হবে, এ লিটল। তাহলে এরপর আমি বললাম কার, আচ্ছা এখানে একটু বলো তো এটা কোনটা হবে, শি বট দ্যাট নাকি হ্যাঁ নাকি দোষ হবে, কার্স লাস্ট নাইট। এক্ষেত্রে এটা সঠিক আনসারটা কি তোমরা একটু জানাও, একটু সঠিক আনসারটা জানাও। আচ্ছা তাহলে একটু তোমরা জানিয়ে দাও, একটু কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখো কার্স এটা মূলত আমাদের কী হবে ভাইয়া, এটা হচ্ছে প্লুরাল, প্লুরাল বিষয়, অর্থাৎ এটা গণনা করে অনেকগুলা কার্ডকে বোঝানো হচ্ছে। তাহলে এটা এটা আমরা অ্যাকুরেট, এটা হচ্ছে কি কাউন্টেবল নাউন, এটা হচ্ছে কি কাউন্টেবল নাউন গণনাযোগ্য। যেহেতু গণনাযোগ্য এখানে দ্যাট হবে না কি হবে দোষ হবে। ওকে, আবার নিচেরটা দেখো দেয়ার আর লেস হবে নাকি ফিউয়ার হবে, স্টুডেন্টস বোঝাচ্ছে, এবং স্টুডেন্টস এটাও কিন্তু প্লুরাল। তাহলে এখানে আমাদের কি হবে ভাইয়া ফিউয়ার হবে, কারণ বলেছি ফিউ হচ্ছে কাউন্টেবল ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাহলে ফিউয়ার এটা এখানে কাউন্টেবল ক্ষেত্রে ব্যবহৃত হবে। স্টুডেন্টসের ক্ষেত্রে মানে স্টুডেন্টস হচ্ছে কি প্লুরাল, এবং এটা কাউন্টেবল নাউন। ওকে, তাহলে এরপর এটা সলভ করি। এই ক্ষেত্রে এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু এই যে বলেছিলাম ডিটারমিনার্স পড়তে, এগুলো আর কি ডিটারমিনার্স। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেয়ার ইজ টু মাচ হবে নাকি টু মেনি হবে, একটু কমেন্ট করে যাও, টু মাচ হবে নাকি টু মেনি সলভ করে যাও, একটু এখন প্র্যাকটিস করে যাও, ক্লাসের পড়া ক্লাসে শেষ করে ফেলো। ওকে, আচ্ছা ক্লাসে পড়া ক্লাসে শেষ করে ফেলো, আমরা একটু দ্রুত সলভ করি, একটু দ্রুত আনসার জানাই।
তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক আনসার এখানে কি? এখানে বলা হচ্ছে ব্যাড নিউজ। আচ্ছা, এটা একটু কঠিন ছিল। একটু এটা একটু কঠিন, তবে এটা একবার বুঝলে সহজ হবে। নিউজ এটা মূলত ভাইয়া আনকাউন্টেবল নাউন। এখন তোমাদের মাঝে অনেক কোয়েশ্চেন আসবে, ভাইয়া কি নিউজ আনকাউন্টেবল নাউন? এখানে আছে না? এটাই তো কোয়েশ্চেন, এটাই তো সমস্যা। যদিও তোমার এখানে অ্যাজ রয়েছে, কিন্তু এখানে নিউজ এই ওয়ার্ডটা মূলত তোমার আনকাউন্টেবল নাউন। এবং এটা আনকাউন্টেবল নাউন মানে মেনি হবে নাকি মাছ হবে? দেখো, মেনি এটা কিন্তু কাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাহলে এটা ব্যবহৃত হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি? টু মাছ। তাহলে একটু আমরা রিক্যাপ যদি করি, তাহলে আমাদের ফিউ কাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ওকে, তাহলে মেনি কাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আবার লিটল আর মাছ, লিটল আর মাছ এটা কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয় ভাইয়া? আনকাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে ফিউ মেনি কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর লিটল মাছ এটা কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়? আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে এগুলো একটু মাথা রাখতে হবে, এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই চারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে অ্যাডমিশনের টাইম কিন্তু খুব কম। এভাবে আমি যখন আজকে যে খুব দ্রুত পড়াই যাচ্ছি, এবার তোমাকেও কিন্তু পড়ে যেতে হবে, কিছু করার নেই ভাইয়া। পড়া অনেক বেশি, টাইম কম। আচ্ছা, এখানে আসি ইনফরমেশান। দেখো, ইনফরমেশান এটা কিন্তু আনকাউন্টেবল নাউন। ইনফরমেশান এগুলো লিখে রাখো, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবং যেহেতু আনকাউন্টেবল, আমাদের সঠিক উত্তর কি? টু মাচ। আবার পিপল এটা একটু দেখো, পিপল এটা একটু আমি তোমাকে ব্যাখ্যা করি। দেখো, এটা আমরা বেশিরভাগ ভুল করে ফেলি, এখানে আসা মনে হয় সম্ভবত। হ্যাঁ, দেখো, পার্সন এটা হচ্ছে সিঙ্গুলার, আর এটাকে প্লুরাল লিখলে কি হয়? পিপল হয়। তাহলে পিপলের সিঙ্গুলার ফর্ম কি? পার্সন। আর প্লুরাল লিখলে হচ্ছে কি? পিপল। তাহলে এক্ষেত্রে এখানে পিপল যেহেতু আছে, এবং যে জিনিসটা প্লুরাল হবে, অর্থাৎ প্লুরাল কখন হয়? একের অধিক হয়, মানে যখন এটা তোমাকে গণনা করে তো এটা প্লুরাল টাইপ হয়েছে, অর্থাৎ এটা গণনাযোগ্য। তাহলে এখানে ফিউ হবে নাকি লিটল হবে? দেখো, লিটল আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমার সঠিক উত্তর হলো কি? হ্যাঁ, ফিউ। তাহলে আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এরপরে উড ইউ লাইক, এখানে রয়েছে কফি। এখন বলো, কফিটা কি? কফিটা কোন নাউন? একটু তোমরা একটু জানাও, কফিটা কোন নাউন হবে? কাউন্টেবল হবে নাকি আনকাউন্টেবল নাউন হবে? একটু জানিয়ে দাও তোমরা। এক্ষেত্রে মাথায় রাখবে, ওয়াটার অর্থাৎ পানি, পানি যেরকম কী হয়? আনকাউন্টেবল নাউন হয়। এবং সেজন্য আমাদের কফি এটাও কী হবে ভাইয়া? আনকাউন্টেবল নাউন হবে। কফি এটা কী হবে? আনকাউন্টেবল নাউন। এবং এটা যদি আনকাউন্টেবল নাউন হয়, তাহলে আমাদের এখানে সঠিক আনসার কী হবে? ফিউয়ার হবে না, আমাদের সঠিক আনসার হবে কি? লেস। আবার দিস জ্যাকেট কস্ট, এখানে কী হবে? টু মাচ হবে নাকি টু ম্যানি হবে? লাস্ট কোয়েশ্চেন, এটা একটু চক করে যাও, তোমরা একটু সঠিক আনসার জানিয়ে দাও। এটা কী হবে? আমি দেখি তোমাদের আনসারগুলো। ভুল হলে সঠিক আনসারটা আমি যখন বলবো তখন দাগিয়ে নিবে আর কি। ভুল করতে শিখো, ওকে? ভুল যত করবে তত বেশি মুখস্থ হবে। প্র্যাকটিস করে যাও, ভুল হোক সেটা সমস্যা নেই। তাহলে এখানে জ্যাকেট কস্ট, এখানে কোনটা আনসার হবে? তাহলে এখানে একটা বিষয় মাথায় রাখবো, এখানে মানি এটা কিন্তু একটু উজ্জ্বল পেশা। এখানে মানিকে যে বোঝাচ্ছে, অর্থাৎ কস্ট টু মাচ মানে এখানে টাকা, মানে এখানে যে অর্থ সেটা একটু কী হয়েছে? বেশি ব্যয় হয়ে হয়েছে আর কি। তাহলে এক্ষেত্রে এখানে মূলত মানিকেই বোঝাচ্ছে, এবং যেহেতু মানিকে বোঝাচ্ছে, তাহলে এক্ষেত্রে আমরা এখানে টু মাছ হবে। আবার এটা সবচেয়ে পিকুলিয়ার একটা প্রশ্ন, এটা একটু তোমার মাথায় রাখবো, টু মাছ। ওকে, তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন করে দেওয়া আছে, এখান থেকে উপভোগ কিন্তু সিওতে চলে আসে, এটা একটু মাথায় রাখতে হবে। এখন তাহলে আমরা এখানে তোমাকে যেমন বলেছিলাম কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের মধ্যে এই বিষয়টা মাথায় রাখতে। এখন এইটাতে কিরূপ কোয়েশ্চেন আছে আমরা কিন্তু জেনে গেছি। এখন তোমাকে এখানে দাগিয়ে দিচ্ছি, শুধু মেনি, মাস এই জিনিসটা, ফিউ, লিটল এই জিনিসটা মাথা রাখবে। এবং এইখানে ফিউয়ার দেন, লেস দেন এটা একটু মাথা রাখলেই হয়ে যাবে। এখানে পুরাটা যে মুছতে তো তা নয়, তবে একটু পড়লে কয়েকবার পড়লে আশা করে মুছতে হয়ে যাবে। ওকে, এরপর আমরা একটু এখানে দেখি, যেমন চিলড্রেন এটা হচ্ছে কি? প্লুরাল, অর্থাৎ একের অধিকার কি? এবং চাইল্ড এটা হচ্ছে সিঙ্গুলার। আবার টুথ এটা হচ্ছে সিঙ্গুলার, টিথ বললে এটা হচ্ছে কি হবে? প্লুরাল হবে। এখন এখানে হচ্ছে ফুড, ফিড, আবার ওমেন, ওমেন এখানে এটা আমরা অনেক সময় বানায় না, ভুল করে ফেলি। এখানে একটু মাথা রাখতে হবে, যখন এ থাকবে মনে রাখবে এ দ্বারা বোঝা হচ্ছে কি? একজন। এ দ্বারা কি বোঝাবে? একজন বোঝাবে। একজন বোঝালে মনে করবে এখানে এটা হবে কি? সিঙ্গুলার। আর ই দ্বারা অনেকজন বোঝাবে আর কি, একটা মনে রাখলে একটা মনে ইজিলি রাখতে পারবে। এবার আমরা যখন বলি মাইস, এখানে তাহলে অনেকগুলি ইন্দুরগুলোকে বোঝায়, এটার সিঙ্গুলার হবে কি? মাউস। আবার এখানে ম্যান, যেমন এখানেও সেম, এ দ্বারা বোঝাবে একজন ব্যক্তি, একজন মানুষ, তাহলে এক্ষেত্রে আসলে আমরা ম্যান এটাকে সিলেক্ট করবো। আর MEN বোঝালে তখন সেটা কি হবে? প্লুরাল হবে। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এগুলা। এরপর আসি
যেগুলো খুব আজব আজব বিষয়, যেগুলো হচ্ছে নন কাউন্টেবল নাউন, যেগুলো গণনা করা যায় না। এখানের মধ্যে তোমরা একটু এই জিনিসটা দাগিয়ে নাও যে এখানের মধ্যে ইনফরমেশান এটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। এটা আমরা সবাই ভুল করবো, তাই একটু আমি এগুলো দাগিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে নিউজ, তারপর সোফ। এবং তোমার মজার বিষয় হলো এই সোফ থেকে কিন্তু সম্ভবত ডিউতে একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশনে আঠা আছে এই ডিউ থেকে সোফ এই ওয়ার্ডটাকে শুধু। এবার বলো তোমার কি খুব বড় বই পড়তে হবে কমন পাওয়ার জন্য? বিষয়টা তা নয়, ছোটো ছোটো বই যেখান থেকে প্রশ্ন এসে যায় সেগুলো পড়লে হয়ে যাবে। তাহলে এখন দেখো ভাইয়া, এখানে নিউজ এটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, গণনা করা যায় না। ইনফরমেশন আনকাউন্টেবল, গণনা করা যায় না। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হোমওয়ার্ক, SW, আমরা যেটা সারা জীবন করে এসেছি SW, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। পলিটিক্স আনকাউন্টেবল নাউন। অ্যাডভার্টাইজিং ওরা এখানে একটা দিয়ে দিয়েছে অলরেডি, একটা স্টার মার্ক দিয়েছে, যেটা গুরুত্বপূর্ণ। অ্যাডভার্টাইজিং গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এরপর হচ্ছে ফুড, এটা আনকাউন্টেবল নাউন। তাহলে এইগুলো একটু মানি, এটা একটু মাথায় রাখো মানি। তাহলে এই ওয়ার্ডগুলো মাথায় রাখতে হবে। ফুড আনকাউন্টেবল নাউন, ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, অ্যাডভার্টাইজিং আনকাউন্টেবল নাউন, হোমওয়ার্ক আনকাউন্টেবল নাউন, পলিটিক্স মানি। তাহলে এগুলো একটু মুখস্থ রাখতে হবে ভাইয়া। তাহলে এগুলো একটু মুখস্থ তোমরা একটু দাগিয়ে নাও, যেগুলো দাগিয়ে দিচ্ছে যে কয়েকটা, এই কয়েকটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এখন দেখো, যেমন এখানে অ্যাডভার্টাইজমেন্টস আর অ্যাডভার্টাইজিং, দেখো অ্যাডভার্টাইজিং এই শব্দটা কিন্তু হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। অ্যাডভার্টাইজিং একটু দেখেছো এক্সট্রা মার্ক দিয়েছে, সেজন্য এখানে একটু মাছ বসেছে। কিন্তু অ্যাডভার্টাইজমেন্টস এটা কিন্তু কাউন্টেবল নাউন, সেজন্য এখানে কি বসেছে? টু ম্যানই বসেছে। এগুলো একটু ওয়ার্ডের বেশ করেছে সেজন্য। ওকে, তাহলে আশা করি এই ওয়ার্ডগুলো মাথায় রাখলে, এই ওয়ার্ডগুলো একটু দেখা যায় কত গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখে ফেলেছি। এরপর আমরা মূলত নেক্সট ক্লাসে আমরা খুব দ্রুত এগিয়ে যাবো, কিন্তু বেশি টাইম দিব না এখানে। আমরা খুব দ্রুত এগিয়ে গেলে, যেমন আমরা আজকে কী শেষ করেছি একটু দেখি। তাহলে এই ক্ষেত্রে আমরা মূলত আজকে যে ম্যাথ এখানে নর্মাল সেন্টেন্স প্যাটার্ন এগুলো শেষ করেছি, কাউন্টেবল আনকাউন্টেবল নাউন শেষ করে ফেলেছি। আমরা নেক্সট ক্লাসে এন দ্য আর্টিকেল নিয়ে আলোচনা করব, এবং এখানের মধ্যে দ্য ভার্ব ফ্রেজ এটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ, একটানে শেষ করব। এবং এখানে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ আমরা মূলত সেগুলোই দেখে দেবো ইনশাল্লাহ। তাহলে তোমাদের সাথে দেখা হবে আমাদের নতুন ক্লাসে, ক্লিপস টফেলের ক্লাস আর কি। এক্ষেত্রে বন্ধুদের মেনশন করে জানিয়ে দাও। আমরা এক্ষেত্রে এইটা তো আমরা সাইড প্ল্যান হিসেবে এটা চলছে। আমাদের মেন তো অ্যাডমিশন লেকচার এটা চলছে। অ্যাডমিশন লেকচার আমরা কত পর্যন্ত গিয়েছি? 4 পর্যন্ত গিয়েছি। ওকে, 4-এর পার্ট 1 শেষ, আমরা পার্ট 2 দিব আগামীকাল ইনশাল্লাহ। এইভাবে যদি ক্লাসগুলো করতে থাকো নিয়মিত, যদি সবগুলো ভালো বা মনোযোগ দিয়ে পড়তে থাকো, তাহলে আশা করি তোমার একটা ভালো প্রিপারেশন ইংলিশে হয়ে যাবে, তাও বিনামূল্যে আমাদের পেজ ইনশাল্লাহ। ধন্যবাদ তোমাদের, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।